আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ভিডিওতে প্রবাসী বাংলাদেশ সরকার তথা মুজিবনগর সরকারের পূর্ব পর্যন্ত পড়ছিলাম রেডি অ্যান্ড ডাইজেস্টে। আমরা এই ভিডিওতে মুক্তিযুদ্ধ যেই টপিকটা আছে তথা মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এই টপিকটা কমপ্লিট করব ইনশাআল্লাহ। তো শুরু করা থাক। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রবাসী সরকার, এটাকে আমরা বলি অস্থায়ী সরকার অথবা মুজিবনগর সরকার। এই তিনটা নামে আমরা ডাকি বা এই তিনটা নামেই আমরা জানি। এটা গঠিত হয়েছিল 10 এপ্রিল 1971 সালে গঠন হয়, এবং এখান থেকে দুইটা তারিখ খুবই গুরুত্বপূর্ণ, 17 এপ্রিল এবং 10 এপ্রিল। 10 এপ্রিল হচ্ছে গঠন হয় এবং 17 এপ্রিল হচ্ছে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। শপথ গ্রহণ করে কত তারিখে? 17 এপ্রিল। এবং 10 এপ্রিল হলো গঠন হয়। মুজিবনগর সরকারের সদস্য ছিল হচ্ছে 6 জন। এবং কোথায় গঠিত হয়েছিল? কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার তৎকালীন হচ্ছে মেহেরপুর মহকুমা ছিল, বর্তমানে মেহেরপুর জেলা। ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলার এক আম বাগানে এই সরকার গঠিত হয়। শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান এবং শপথ বাক্য পাঠ করান অধ্যাপক এম ইউসুফ আলী। এরপরে এই সরকারের তো রাষ্ট্রপতি, এই সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তিনি স্বাধীনতা যুদ্ধেরও সর্বাধিনায়ক ছিলেন। তাহলে স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং তারই নাম অনুসারে ওই মেহেরপুরের বৈদ্যনাথ তলার ওই স্থানের নামকরণ করা হয় মুজিবনগর। এই সরকারকে প্রবাসী সরকার, অস্থায়ী বিপ্লবী সরকার নামেও পরিচিত। 17 এপ্রিল 1971 মুজিবনগর থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করেন, আমরা একটু আগে পড়ে আসলাম, ইউসুফ আলী। কলকাতার 8 নং থিয়েটার রোডে 8 নং থিয়েটার রোড থেকে প্রবাসী সরকারের অস্থায়ী সচিবালয় পরিচালিত হতো। বাংলাদেশে হতো না এটা পরিচালিত, এটা গঠিত হয়েছিল এখানে, কিন্তু পরিচালিত হতো কলকাতার 8 নং থিয়েটার রোড থেকে। এই সেখানে অস্থায়ী সচিবালয় ছিল এই অস্থায়ী বিপ্লবী সরকারের, এবং সেখানেই বাংলাদেশ বাহিনী গঠন করা হয়। কোথায়? 8 নং থিয়েটার রোডে। এই সরকারের যে শপথ অনুষ্ঠান হয়েছিল, আমরা বলছি 17 এপ্রিল শপথ অনুষ্ঠান হয়। এই 17 এপ্রিল শপথ অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন এম ইউসুফ আলী। জাতীয় পতাকা উত্তোলন করেন সৈয়দ নজরুল ইসলাম, এবং সৈয়দ নজরুল ইসলাম কিন্তু সৈয়দ নজরুল ইসলাম যে সে কিন্তু সে কি প্রধানমন্ত্রী, তাই না? না, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তাই না? পরবর্তী রাষ্ট্রপতি হয়েছিলেন হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। আমরা এটা ঠিক করে দিই। তো এই বিষয়গুলো কে কোন পদে ছিল এটা আমরা একটু পরে পড়ব। রাষ্ট্রপতি, ঠিক আছে। এরপরে জাতীয় পতাকা উত্তোলন করেন কি? সৈয়দ নজরুল ইসলাম। শপথ বাক্য পাঠ করান একটু আগে বললাম এম ইউসুফ আলী, এবং গার্ড অফ অনার দেন হচ্ছে মাহবুবুদ্দিন, এটা লাগবে না, এখান থেকে রাখবে। অস্থায়ী সচিবালয় কোথায় ছিল? একটু আগে বললাম যে 8 নং থিয়েটার রোড কলকাতায় ছিল। প্রধান সেনাপতি ছিলেন হচ্ছে এম এ জি ওসমানী তথা মোহাম্মদ আতাউল গনি ওসমানী। মুক্তিবাহিনীর বা সশস্ত্র বাহিনীর প্রধান, অর্থাৎ প্রধান সেনাপতি যে সেই হচ্ছে সশস্ত্র বাহিনীর প্রধান এম এ জি ওসমানী। চিফ অফ স্টাফ এটা আসে, এটা কিন্তু আমরা এই এম এ জি ওসমানী যেটা এটার সাথে গুলিয়ে ফেলি, যে চিফ অফ স্টাফকে বা সেনা প্রধানকে
আর সশস্ত্র বাহিনীর প্রধানকে তথা প্রধান সেনাপতিকে। তো প্রধান সেনাপতি আছে MAG ওসমানী, ঠিক আছে, ওসমানী। আর সেনা প্রধান বা চিফ অফ স্টাফ এটা হচ্ছে আব্দুর রব। খেয়াল রাখতে হবে যে এই দুইটার ভিতরে কিন্তু প্যাচ লাগে। আবারও বলি যে প্রধান সেনাপতি MAG ওসমানী এবং চিফ অফ স্টাফ বা সেনাপ্রধান আলাদা আছে। সেনাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব, ঠিক আছে। বিমান বাহিনীর প্রধান আমরা জানি যে AK খন্দকার। ইনি হচ্ছে বাংলাদেশের যখন 16ই ডিসেম্বরে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন। 16ই ডিসেম্বরে বাংলাদেশের পক্ষে কী করেন? স্বাক্ষর করেন বাংলাদেশের তৎকালীন বিমান বাহিনীর প্রধান এবং উপসেনা প্রধান ক্যাপ্টেন AK খন্দকার। এবং ইনি কিন্তু প্রথমে কে ফোর্সের প্রধান ছিলেন তিনি, এবং বিমান বাহিনীর প্রধান ছিলেন। আমাদের জেড ফোর্সের প্রধান ছিলেন জিয়াউর রহমান, কে ফোর্সে খালেদ মোশাররফ এবং আমরা AK খন্দকার খালেদ মোশাররফ, কে ফোর্সে ইনি ছিলেন না, খালেদ মোশাররফ। এবং S ফোর্সে ছিল হচ্ছে শফিউল্লাহ, তাই না, মেজর শফিউল্লাহ। যাক, এখানে আমার একটু ভুল হয়েছে যে ইনি ছিলেন না AK খন্দকার, ইনি ছিলেন হচ্ছে বিমান বাহিনীর প্রধান। এবং কে ফোর্সের প্রধান ছিল হলো কে ফোর্সের হেড ছিল হলো খালেদ মোশাররফ, ঠিক আছে। আচ্ছা, এরপর স্বাধীনতা ঘোষণা করা হয় কবে? 10 এপ্রিল ঘোষণা করা হয়। এরপরে বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয় 17 এপ্রিল। মুজিবনগরের স্বাধীনতা ঘোষণা করা হয় 10 এপ্রিল। আর প্রজাতন্ত্র ঘোষণা করা হয় 17 এপ্রিল। মুজিবনগর সরকার বিলুপ্ত, এটা খুবই গুরুত্বপূর্ণ। কবে বিলুপ্ত করা হয়? 12 জানুয়ারি 1972। আমরা জানি 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসেন এবং 12 জানুয়ারি কী করেন? 12 জানুয়ারি মুজিবনগর সরকার বিলুপ্ত করেন। মুজিবনগর সরকার আমরা এতে কবে গঠিত হয়? 10 এপ্রিল 1971। এবং 17 এপ্রিল হচ্ছে কী করা হয়েছিল? 17 এপ্রিল হলো শপথ বাক্য পাঠ করা হয়, শপথ নেওয়া হয় এবং গঠিত হয়েছে 10 এপ্রিল। মুজিবনগর সরকারের রাজধানী কোনটা ছিল? রাজধানী ছিল বৈদ্যনাথতলা, যেখানে আর কি এটা গঠিত হয়। আচ্ছা, এটা আসে পরীক্ষায় যে বাংলাদেশ বাহিনী গঠিত হয় কোথায়, কত তারিখে? কলকাতার 8 নং থিয়েটার, যেখানে বাংলাদেশের অস্থায়ী সচিবালয় ছিল, সেইখানে 12 এপ্রিল 1971। 12 এপ্রিল 1971 বাংলাদেশ বাহিনী গঠিত হয়। 12 এপ্রিল 1971 বাংলাদেশ বাহিনী গঠিত হয়। মুজিবনগর সরকারের নারী সমাজের পক্ষে প্রতিনিধিত্ব করেন বেগম নাজিরা ইসলাম নামে একজন। তিনি হলো নারী সমাজের পক্ষে প্রতিনিধিত্ব করেন মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানে। যে বিষয়গুলো কনফিউশন হয় সেই বিষয়গুলো থেকে এখানে পার্থক্যের বক্স করে দেওয়া আছে। 10 এপ্রিলের কী ঘটনা, 17 এপ্রিলের কী ঘটনা, তো আমরা সবই পড়ে আসছি। তাও যদি একবার দেখতে চাই, এখান থেকে দেখতে পারি যে 10 এপ্রিল কী ঘটনা ঘটে। স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় ঘটে এবং শপথ গ্রহণ করা হয়েছে 17 এপ্রিল। শপথ বিষয় বা ঘোষণা বিষয় সবই হচ্ছে কবে? 17 এপ্রিল। শুধুমাত্র মুজিবনগর সরকারের ঘোষণাপত্র, আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি, এটা হচ্ছে 10 এপ্রিল। আনুষ্ঠানিকভাবে মুজিবনগর সরকারের ঘোষণাপত্র জারি, এটা হচ্ছে 10 এপ্রিল। আর স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ, এটা 17 এপ্রিল। ঘোষণাপত্র গৃহীত, অনুমোদন
ঘোষণাপত্র, শপথ গ্রহণ সবই 17 এপ্রিল। শুধু একমাত্র এবং শুধুমাত্র আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় 10 এপ্রিল। এটা মাথায় রাখতে হবে একটু, ঠিক আছে। আর মুজিবনগর সরকার গঠিত হয়, আমরা বললাম তো গঠিত হওয়া সব কিছুই গঠিত হলো 10 এপ্রিল। আর শপথ গ্রহণ, ঘোষণাপত্র এগুলো সবই 17 এপ্রিল। শুধুমাত্র ঘোষণাপত্র থেকে কোনটা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র শুধুমাত্র 10 তারিখ, এটা একটু আলাদাভাবে মনে রাখতে হবে। স্বাধীনতার ঘোষণা আনুষ্ঠানিকভাবে জারি হয়, তবে কার্যকর ধরা হয় 26 মার্চ থেকে। মানে জারি হয় অবশ্যই 10 এপ্রিল থেকে, কিন্তু কার্যকর যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সময় গ্রেফতার হয়, তারপরে তো ঘোষণা 25 মার্চ রাত্রে যে আটক হয়, 26 মার্চ দিনে জিয়াউর রহমান, বর্তমান বই অনুসারে জিয়াউর রহমান কী করছিলেন, জিয়াউর রহমান ইনি হচ্ছে প্রথমে, যদি এতদিন M.A. হান্নান ছিল, তবে বর্তমানে জিয়াউর রহমান দেওয়া বইতে রিসেন্ট ইয়ারে 2025 যে বই বেরোয়েছে সেই বইতে এই তথ্য অ্যাড করা। জিয়াউর রহমান তিনি হলো প্রথমে 26 মার্চের দিন, এবং 26 মার্চের দিন আবার 27 মার্চেও বঙ্গবন্ধুর পক্ষ থেকে ঘোষণা করেন। আচ্ছা, এখান থেকে এইগুলো কিছুই লাগবে না, এগুলো আমরা সবাই পড়ছি। এখান থেকে পড়তে হবে মুজিবুর রহমান কবে গঠিত হয়, 10 এপ্রিল গঠিত হয়। কোথায় গঠিত হয়, বৈদ্যনাথ তলায় ভবের পাড়ায় গঠিত হয়। অস্থায়ী রাজধানীর নাম কি, বৈদ্যনাথ তলা বা তৎকালীন বৈদ্যনাথ তলা, বর্তমান মুজিবনগর। এটা কত থেকে কত তারিখ পর্যন্ত ছিল, 17 এপ্রিল থেকে 16 ডিসেম্বর পর্যন্ত ছিল। সরকার কবে কোথায় আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে, ওই 17 এপ্রিল শপথ গ্রহণ আমরা সবই জানি 17 এপ্রিল, ঠিক আছে। তারপরে বিমানবাহিনীর প্রধান ছিলেন A.K. খন্দকার, সেনাবাহিনীর উপপ্রধান ছিলেন A.K. খন্দকার, সেনাবাহিনীর প্রধান ছিলেন হচ্ছে আব্দুর রব, ঠিক আছে। আর এটা একবার আসছিল যে মেডিকেল সার্ভিসের ডিরেক্টর জেনারেল কে ছিলেন, ডক্টর শামসুল আলম। এটা হচ্ছে মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। আর একজন সিতারা বেগম যে বীরাঙ্গনা, আমি সামনে আমরা পড়বো এটা, তো সেটা কিন্তু তিনিও ডাক্তার ছিলেন। তাহলে মুক্তিযুদ্ধে মেডিকেল সার্ভিসের ডিরেক্টর জেনারেল কে ছিলেন, মেডিকেল সার্ভিসের ডিরেক্টর জেনারেল ছিলেন হলো শামসুল আলম। মুজিবনগরে কয়টি মন্ত্রণালয় ছিল, 12টি মন্ত্রণালয় ছিল। বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা গঠিত হয় 10 এপ্রিল 1971। অস্থায়ী সরকার কোন পদ্ধতির সরকার ছিল, রাষ্ট্রপতি শাসিত সরকার, কিন্তু বর্তমানে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার, ঠিক আছে। মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন 6 জন, আর মন্ত্রণালয় ছিল হচ্ছে 12টি। মন্ত্রণালয় 12টি, মন্ত্রিসভার সদস্য হচ্ছে 6 জন, ঠিক আছে। অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। আমরা যেটা বললাম এখানে একটু ভুল করছিলাম, পরে ঠিক করে দিয়েছিলাম যে অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন হলো সৈয়দ নজরুল ইসলাম, ঠিক আছে। আর ঘোষণাপত্র কবে কে পাঠ করেন, 17 এপ্রিল ঘোষণাপত্র পাঠ করা হয় M. ইউসুফ আলী। এগুলো এখান থেকে আর কিছু লাগবে না। অস্থায়ী বাংলাদেশ প্রবাসী সরকারের অস্থায়ী অফিস কোথায় ছিল, ভারতের কলকাতার 8 নম্বর থিয়েটার রোডে। আর মুজিবনগর নামকরণ করেন কি, তাজউদ্দিন আহমেদ নামকরণ করেন। মুজিবনগরের অর্থনীতি বিষয়ক, খুবই গুরুত্বপূর্ণ, অর্থমন্ত্রী না কিন্তু অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা বিভাগের দায়িত্বে ছিলেন তাজউদ্দিন আহমেদ। মুজিবনগরের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিল কামারুজ্জামান। এইভাবে আমরা মনে রাখি ছত্রাক মন্ত্রী। তাহলে এখান থেকে আমরা ত্রাণ, এই যে কামারুজ্জামান হচ্ছে ছত্রাক মন্ত্রী, ঠিক আছে। এর ভিতর দিয়ে আমরা এই ত্রা দিয়ে আমরা কি মনে রাখবো, ত্রাণ ও পুনর্বাসন। এই ছত্রাক কিন্তু এটা এরকম না বানান, ছত্রাক, ঠিক আছে। স্বরাষ্ট্র ত্রাণ ও
পুনর্বাসন এবং কৃষি। এই তিনটে মনে রাখবো। এরপরে এখান থেকে মুজিবুর রহমান রাষ্ট্রপতি কে ছিলেন? রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। এই অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, আর রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে শেখ মুজিবুর রহমান। যেহেতু তিনি অনুপস্থিত ছিলেন সেজন্য তো রাষ্ট্রপতি দরকার, সেজন্য অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সৈয়দ নজরুল ইসলাম। উপরাষ্ট্রপতি বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে তাজউদ্দিন আহমেদ, আমরা জানি। আর এখান থেকে মনে রাখবো যে এই যে এখানে বলে দিয়েছে যে স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষিমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান। আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান। ক্যাবিনেট সচিব ছিলেন, এটা লাগবে না, এস.টি. ইমাম ক্যাবিনেট সচিব ছিলেন। লাগবে হচ্ছে মনসুর আলী, ক্যাপ্টেন মনসুর আলী। ইনি হচ্ছে অর্থ। আমরা এভাবে মনে রাখি, মনসুর লিখতে গেলে কী লাগে? মনসুর, তাই না? এই যে মন, আমরা মানি লিখি কি দিয়ে? MON। তাহলে এখানে আছে মন, তো মন মন মিলে গেল, তাহলে মানি হচ্ছে মনসুর, মানি হলো মনসুর। ঠিক আছে, মানি মনসুর, মানি মানি। আর এখান থেকে আমরা এইটা নিয়ে আমরা কি লিখতে পারি? মন সুর, মনে রাখার জন্য এভাবে। আচ্ছা, তাহলে মনসুর যে সে ছিল অর্থনীতি, অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, শিল্পমন্ত্রী। ঠিক আছে, তাহলে মনসুর আলী যে ছিল সে আছে এভাবে মনসুরের অপবাসী, অপবাসী, বাসী, সি দীর্ঘিকার হবে, বাসী। অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী। ঠিক আছে, মনসুর আলী। আর অর্থ বিষয়ক ও পরিকল্পনা আছে তাজউদ্দিনের মধ্যে, আমরা পড়ছি অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা, এই দুটো প্যাচ লাগানো যাবে। অর্থমন্ত্রী ছিলেন হলো মনসুর আলী, আর অর্থনীতি বিষয়ক ও পরিকল্পনা হচ্ছে তাজউদ্দিন আহমেদ। আচ্ছা, গেল এখান থেকে। এরপরে আর কিছু লাগবে না, এখান থেকে আর কিছু লাগবে না, সবই পড়া শেষ। এই যে যেইটা আমাদের খুব প্যাচ লেগে যায় সেই বিষয়টা একটু এখানে ক্লিয়ার করা যায়। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকারের ঘোষণাপত্র। আচ্ছা, আমরা যদি আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্র জারি, এটা হচ্ছে 10 এপ্রিল। ঘোষণাপত্র জারি হচ্ছে 10 এপ্রিল। ঠিক আছে, আর ঘোষণাপত্র পাঠ হলো 17 এপ্রিল। তাই স্বাধীনতার ঘোষণা বিষয়গুলো আমরা খেয়াল রাখতে হবে। এখানে কয়েকটা বিষয় ক্লিয়ার করা। স্বাধীনতার ঘোষণা, যদিও এইটা 10 এপ্রিল জারি বলা হয়েছে আনুষ্ঠানিকভাবে, কিন্তু ধরা হয় 26শে মার্চ থেকে। আমরা এর আগে পড়ে আসছি, 26শে মার্চ থেকে ধরা হয়, কিন্তু 10 এপ্রিল এটা জারি করা হয়েছে। ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধরা হয় কোথা থেকে? তাকে গ্রেফতার আগে সে তো তার বাড়িতেই ছিল, 32 নম্বর বাড়িতে। স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করে M.A. হান্নান 26শে মার্চ। পাঠের স্থান স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, চট্টগ্রাম। এটা। আর স্বাধীনতার ইশতেহার যেটা, এই ইশতেহার কিন্তু পাঠ করা হয় 3 মার্চ, যখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটাকে জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এইগুলা যখন ঘটে, যেই দিন পল্টন ময়দানে, তো পল্টন ময়দানে কী করা হয়? 3 মার্চ স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়, এবং পাঠক ছিলেন শাহজাহান সিরাজ। আর স্বাধীন বাংলাদেশ ছাত্র সংগ্রাম পরিষদ থেকে এটা ঘোষণা, মানে এর পক্ষ থেকে শাহজাহান সিরাজ হচ্ছে ঘোষণা করেন ইশতেহার। আর স্বাধীনতার ঘোষণাপত্র দুটো, কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্র খেয়াল রাখতে হবে। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? আমরা জানি 17 এপ্রিল পাঠ করেন হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী, এবং জারি হয় কবে? 10 এপ্রিল। ঘোষণা পাঠ হয় 17 এপ্রিল।
ঠিক আছে, পাঠ করেন কে? এম ইউসুফ আলী বললাম। চট্টগ্রাম না, এখানে চট্টগ্রাম না। আর তৈরি করেন কি? তৈরি করেন আমিরুল ইসলাম ব্যারিস্টার, এটা লাগবে না। আর ঘোষণা আমরা কার্যকর হয় এটা ধরে আছে 26 মার্চ থেকে, কিন্তু ঘোষণা করা হয়, ঘোষণাপত্র পাঠ হয় হচ্ছে 17 এপ্রিল, ঘোষণাপত্র জারি হয় হবে 10 এপ্রিল। ঠিক আছে। এইগুলো আমরা পড়ে আসছি, সেগুলোই আবার দিছে। কবে কোথায় ইশতেহার পাঠ করা হয়? 3রা মার্চ 1971 ঢাকার পল্টন ময়দানে। রচয়িতা কে? ব্যারিস্টার আমিরুল ইসলাম। স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করেন কে? এম ইউসুফ আলী। কোন দেশ দুটির, এটা আমরা প্রথম দিকে পড়ে এসেছিলাম, গত ভিডিওতে ছিল যে কোন দেশ দুটির স্বাধীনতার ঘোষণাপত্র আছে, অর্থাৎ ঘোষণা দিয়ে ঘোষণা দিয়ে স্বাধীন, ঘোষণা দিয়ে স্বাধীন, ঘোষণা দিয়ে স্বাধীন এরকম দেশ আছে দুইটা, এরকম দেশের দুইটা, ইউএসএ আর বাংলাদেশ। ঠিক আছে, এরকম দেশের দুইটা, ইউএসএ আর বাংলাদেশ। আচ্ছা, কে কবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26 মার্চ গ্রেপ্তারের আগেই ঘোষণা করেন। এটা ধরা হয় কিসের মাধ্যমে? ওয়্যারলেসের মাধ্যমে। কোন সংস্থার ওয়্যারলেস? ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস। এটা পরবর্তীতে বাংলাদেশ রাইফেলস বা বিডিআর হিসাবে ছিল, বিডিআর হিসেবে নামকরণ করা হয়েছিল। তার পরবর্তীতে বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ড নামকরণ করা হয়। কবে থেকে বিজিবি করা হয়? যে পিলখানা গণহত্যা, এরপর থেকে বিডিআর নাম বিজিবি করা হয়। আচ্ছা, আমরা মূল আলোচনায় আসি। স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয় কবে? জারি করা হয় 10 এপ্রিল। জারি করা হয় 10 এপ্রিল। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় 10 এপ্রিল। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় 10 এপ্রিল। খুবই খেয়াল রাখতে হবে, ঘোষণাপত্র জারি করা হয় কিন্তু 10 এপ্রিল। আর পাঠ করা হয়েছিল কবে? পাঠ করা হয়েছিল 17 এপ্রিল। 17 এপ্রিল কিন্তু পাঠ করা হয়, পাঠ করা হয় 17 এপ্রিল। প্রথম কোথা থেকে দেওয়া হয়েছিল স্বাধীনতা ঘোষণা? কালুঘাট বেতার কেন্দ্র থেকে প্রচার করা হয় এম এ হান্নান। আগ্রাবাদ থেকে, আগ্রাবাদ আমরা পড়ে আসছি, আগ্রাবাদ বেতার কেন্দ্র থেকে করা হয়েছিল, প্রথম এম এ হান্নান দিয়েছিল। এরপরে এখান থেকে রাখবে না। আর এটা আমরা বলছিলাম যে স্বাধীনতার ঘোষণাপত্র কততম সংবিধানের, ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলের অন্তর্ভুক্ত করা হয়েছিল? 7ম। তাহলে কি বললাম? যে 7ম, 7ম তফসিল অন্তর্ভুক্ত ছিল। আমরা এর আগে পড়ে আসছি যে 7ই মার্চের ভাষণ, 7ই মার্চের ভাষণ, এটা দেওয়া হয়েছিল হচ্ছে 5ম, বাংলায় লিখি 5ম তফসিলে, 5ম তফসিল। ঠিক আছে। আর স্বাধীনতার ঘোষণাপত্র এটা হচ্ছে 7ম তফসিল, 7ম তফসিল। দুইটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে স্বাধীনতা 7ম, স্বাধীনতা 7ম, স্বাধীনতার ঘোষণাপত্র 7ম, স্বাধীনতার ঘোষণাপত্র 7ম, খেয়াল রাখতে হবে। স্বাধীনতার ঘোষণাপত্র 7ম, কিন্তু 7ই মার্চ কিন্তু 7ম না। 7 দেখে কিন্তু 7ম দাগায় দেওয়া যাবে না। 7ই মার্চ এর আগের বেজোড় সংখ্যা 5ম। আচ্ছা, ঘটনা কোনটা আগে ঘটছে? 7ই মার্চ আগে ঘটছে, তাহলে এটা 5মে যাবে। স্বাধীনতার ঘোষণাপত্র তো আমরা জারি হয়েছে কবে? 10 এপ্রিল। তাহলে 7ই মার্চের পরে না এই ঘটনা ঘটছে, সেজন্য এটা কি 7ম তফসিলে, সেজন্য এটা কি 7ম তফসিলে, এটা সেজন্য এটা কি, সেজন্য এটা হচ্ছে 7ম তফসিলে। আচ্ছা,
তারপরে এখান থেকে গেল ইশতেহারকে পাঠ করেন আমরা জানি, শাহজাহান সিরাজ পাঠ করেন, আমরা এর আগে পড়ে আসছি। 2011 সালের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে স্বাধীনতার ঘোষণাটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সপ্তম তফসিলে অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়। 150-2 অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়। স্বাধীনতার ঘোষণাপত্র বাংলাদেশ সরকার সংবিধানের সপ্তম তফসিলে অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়। এই সরকারের অধীনে মন্ত্রণালয় ছিল 12টি এবং মন্ত্রী ছিল 6 জন, আমরা এটা জানি। কিন্তু রিসেন্টলি এই পঞ্চদশ সংশোধনী আংশিক পরিমার্জন করা হয়েছে, ঠিক আছে। তো এটার আপডেট আমরা জানাবো ইনশাআল্লাহ। সামনে আগাই। এখান থেকে কে কোন দায়িত্বে ছিল এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোনগুলো? যেগুলো আমরা পড়ে আসছি সেগুলো। অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন আমরা জানি, সৈয়দ নজরুল ইসলাম ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি। তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রধানমন্ত্রী, তার সবথেকে বেশি দায়িত্ব ছিল। তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম স্বাস্থ্যমন্ত্রী, কিন্তু বাংলাদেশের প্রথম স্বাস্থ্যমন্ত্রীকে তাজউদ্দিন আহমেদ। সে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী ছিলেন, পরিকল্পনা মন্ত্রী ছিলেন, শিক্ষামন্ত্রী ছিলেন, ঠিক আছে। অর্থাৎ আমরা ওই পরে যে কজন, অর্থাৎ মনসুর আলী, এই তিনজনের যদি মনে রাখতে পারি, এই তিনজনের তো যদি মনে রাখতে পারি, ক্যাপ্টেন মনসুর আলী, আমরা বলছিলাম যে মনসুরের অপবাসী, অপবাসী, তাহলে অতে হচ্ছে অর্থ, পতে হচ্ছে পরিবহন, বাতে হলো বাণিজ্য, আর শীতে হলো শিল্প। তাহলে অপবাসী যেমন মনে রাখতে পারি এই চারটা, যে অর্থ, বাণিজ্য, শিল্প, পরিবহন। অর্থ, পরিবহন, বাণিজ্য, শিল্প, এই চারটে সে মনসুর আলীর ছিল, ঠিক আছে। এরপরে খন্দকার মুশতাকের ছিল হলো, খন্দকার মুশতাক কি ছিল? পররাষ্ট্র আইন এবং সংসদ বিষয়ক, পররাষ্ট্র আইন এবং সংসদ বিষয়ক। আর কামারুজ্জামানের ছিল হচ্ছে, আমরা বলছি স্বরাষ্ট্র, অন্য করে যদি দেখাই, সে সতে হচ্ছে স্বরাষ্ট্র এবং সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন একই সাথে, আর কত হচ্ছে কৃষি। আচ্ছা, অস্থায়ী প্রেসিডেন্ট কিছু, এটা কিন্তু ম্যাটে আসছিল একবার। অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে বঙ্গবন্ধুর অবর্তমানে সৈয়দ নজরুল ইসলাম। সর্বদলীয়, এখান থেকে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন কে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। এবং আহ্বায়ক ছিলেন, এইটা কিন্তু এর আগে আসছে, এই যে যেটা বললাম যে সভাপতি কে ছিলেন, সভাপতি ছিলেন আব্দুল হামিদ খান ভাসানী, এটা কিন্তু এর আগে আসছে। আর আহ্বায়ক ছিলেন হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী কে? তাজউদ্দিন আহমেদ, ঠিক আছে। এবং এটা কবে গঠিত হয় এটা একটু আমরা হালকা করে জেনে রাখলে আর সমস্যা হবে না। আমরা প্রথমে জানি কি 10 এপ্রিল কি ঘটছিল। 10 এপ্রিল মুজিবনগর সরকার প্রতিষ্ঠিত হয় এবং 17 এপ্রিল হচ্ছে তারা কি করে? শপথ গ্রহণ করে। আর 8 সেপ্টেম্বর 1971, 8 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়। তাহলে কয় সদস্য বিশিষ্ট? 8 সদস্য বিশিষ্ট। 8 সদস্য বিশিষ্ট কি সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠিত হয় কত তারিখে? 8 সেপ্টেম্বর। 8 সেপ্টেম্বর 8 জন নিয়ে একটা উপদেষ্টা পরিষদ গঠন হয়, যেখানে 5টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়েছিল। সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং আহ্বায়ক ছিলেন হচ্ছে প্রধানমন্ত্রী
তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। এদের সেই 8 জনের দেওয়া আছে যে এটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে আসছিল। এই যে এটা আসছিল যে আব্দুল হামিদ খান ভাসানী প্রধান ছিলেন, ঠিক আছে, সভাপতি ছিলেন, আর তাজউদ্দিন আহমেদ ছিলেন আহ্বায়ক। ঠিক আছে। আচ্ছা, এই যে এটা 23-24 আইছে, মানে এই শেষ বছর আইছে এটা। কে ছিলেন? সর্বদলীয় উপদেষ্টা কমিটির মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মুজিবনগর সরকারের সচিব ও সচিবালয় আমরা এখান থেকে দেখব অল্প করে যে 8 নং থিয়েটার রোড, বর্তমানে শেক্সপিয়ার সরণি, থিয়েটার রোডে 8 নং বাড়িতে তখন অস্থায়ী সরকারের সদর দপ্তর গঠিত হয় কলকাতায়। প্রথমে ছিল হচ্ছে কলকাতার বালিগঞ্জে সার্কুলার রোডের প্রবাসী সরকারের প্রথম সদর দপ্তর ছিল, এবং 71 সালের 25শে মে এই বাড়িতে প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অস্থায়ী স্টুডিও, এবং পরবর্তীতে থিয়েটার রোডে হচ্ছে অস্থায়ী সরকারি সদর দপ্তর স্থানান্তর করা হয়। অর্থাৎ মূল কথা, প্রথমে কলকাতার বালিগঞ্জে যেই এটা ছিল, কলকাতার বালিগঞ্জে যেটা ছিল প্রবাসী সরকারের সদর দপ্তর, সেখান থেকে প্রবাসী সরকারের সদর দপ্তর সরায় নেওয়া হয় 25শে মে, সরায় নেওয়া হয়, এবং এই বাড়িতে চলে আসে কি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অস্থায়ী স্টুডিও। এবং কলকাতার এই বালিগঞ্জ থেকে থিয়েটার রোডে চলে আসে অস্থায়ী সরকারের সদর দপ্তর। এখানে বহির্বিশ্বের বিশেষ দূত ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী, যিনি কিন্তু ঢাবির উপাচার্য ছিলেন মুক্তিযুদ্ধের সময়। মুক্তিযুদ্ধের সময় ঢাবির উপাচার্য ছিলেন কে? বিচারপতি আবু সাইদ চৌধুরী। কলকাতার মিশন প্রধান ছিলেন এম.এ. হোসেন আলী, যার ওইখানে কি প্রথম 23শে মার্চ, কত তারিখে? 23শে মার্চ বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। বহির্বিশ্বে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় কলকাতা মিশনে। পরিকল্পনা মিশনের চেয়ারম্যান ছিলেন ডাক্তার মুজাফফর আহমেদ। নয়াদিল্লিতে মিশন প্রধান ছিলেন, কলকাতায় তো মিশন প্রধান ছিলেন এম হোসেন আলী, নয়াদিল্লিতে মিশন প্রধান ছিলেন কে? নয়াদিল্লিতে মিশন প্রধান ছিলেন হলো হুমায়ুন রশিদ চৌধুরী। এগুলো লাগবে না, এখান থেকে লাগবে হচ্ছে দুইটা জিনিস। সেই দুইটা জিনিস কি কি? কলকাতায় মিশন প্রধান কে ছিলেন? এম হোসেন আলী। বহির্বিশ্বের বিশেষ দূত ছিলেন হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী। এই দুইটা লাগবে, আর কিছু লাগবে না। কূটনৈতিক মিশন আমরা এখান থেকে একটু পড়ব। কলকাতায় প্রথম বাংলাদেশ মিশন স্থাপিত হয়। কলকাতায় প্রথম কি হয়? বাংলাদেশ মিশন স্থাপিত হয়। কলকাতায় প্রথম বাংলাদেশ মিশন স্থাপিত হয় 18 এপ্রিল। বাংলাদেশ মিশনে এম হোসেন আলী পাকিস্তান দূতাবাসের 65 জন কর্মচারী নিয়ে মুজিবনগর শহরের প্রতি আনুগত্য প্রকাশ করেন। পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। কত তারিখে? 18 এপ্রিল। কত তারিখে? 18 এপ্রিল। এই ঘটনা ঘটে কবে? 18 এপ্রিল। বাংলাদেশ মিশনের যে মিশন প্রধান ছিলেন এম হোসেন আলী, সে কি করে? সে হলো মুজিবনগর সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে এবং পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন এবং বাংলাদেশ দূতাবাসের প্রথম রাষ্ট্রদূত হওয়ার, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশ দূতাবাসের প্রথম রাষ্ট্রদূত হওয়ার দুর্লভ সম্মান। এরা কেউ চাইলে আর হইতে পারবে না, তাই না? কারণ সেই সময় তো আসবে না, আর এইটাই আর কি। তাহলে এম হোসেন আলী হচ্ছে বাংলাদেশের দূতাবাসের প্রথম রাষ্ট্রদূত। তিনি হাইকমিশনার হিসেবে প্রথম বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন।
আর ওয়াশিংটনে বাংলাদেশ মিশনের প্রধান ছিলেন হচ্ছেন এম আর সিদ্দিকী। এটা লাগবে না, এখান থেকে এইখানে দেওয়া আছে, চার্ট করে দেওয়া আছে। কলকাতায় এম হোসেন আলী ছিল, কলকাতায় ছিল হচ্ছে এম হোসেন আলী, কলকাতায় ছিলেন কে এম হোসেন আলী, কলকাতায় ছিলেন এম হোসেন আলী। লন্ডনে ছিলেন হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী, এবং বলছে ওয়াশিংটনে ছিল হলো এম আর সিদ্দিকী, ওয়াশিংটনে ছিল হচ্ছে ওয়াশিংটনে ছিল এম আর সিদ্দিকী। আর এর আগে আমরা আরেকটা পড়ে আসছি যে দিল্লিতে ছিল কে, হুমায়ুন রশিদ চৌধুরী। ঠিক আছে, তো আমরা এটা তো পড়লামই, একবারেই পড়লাম। এগুলো আগে আগে যা পড়ে আসি সেইগুলো এখানে দেওয়া আছে, একটু দেখে নেবেন এখান থেকে। এখানে নতুন কিছু নাই, এখানে নতুন কিছু নাই। এই তারিখটা মনে রাখতে পারেন যে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে গাজীপুরের বীর জনতার প্রথম যে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় 19শে মার্চ 1971। এখান থেকে আর কিছু নেই। মুক্তিযুদ্ধের রণকৌশল আমরা এখান থেকে পড়ব। আজান দিচ্ছে, আজান শেষ হোক। আচ্ছা, আমরা এখন পড়ব মুক্তিযুদ্ধের রণকৌশল থেকে। মুক্তিযুদ্ধের রণকৌশলে আমরা জানি হবিগঞ্জের, তৎকালীন সিলেটের হবিগঞ্জের চা বাগানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে একটি, এটা কয় তারিখ হয়, 1971 সালের 4 এপ্রিল মুক্তিবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা চা বাগানে পরিবৃত্ত আধা পাহাড়ি এলাকায়, তৎকালীন সিলেটের বর্তমান হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়ায়, কোন জায়গায় এটা আমরা বলি তেলিয়াপাড়া অবস্থিত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, ইস্ট বেঙ্গলের ও সদর দপ্তরে একত্রিত হন। এখানে কি কি করা হয়, মুক্তিযুদ্ধের রণকৌশল মানে একটা বৈঠক হয়। সেই বৈঠকে সবাই সিনিয়র কমান্ডারদের 4টি অঞ্চলে অপারেশনের দায়িত্ব দেওয়া হয়। এই 4টি অঞ্চলের দায়িত্বরত ছিলেন হচ্ছে অধিনায়ক ছিলেন হচ্ছে, আমরা দেখেছি যে 1 নম্বর সেক্টরে জিয়াউর রহমান, তো সেইটা আছে চট্টগ্রাম অঞ্চলে জিয়াউর রহমান। এরপরে আমরা দেখছি যে খালেদ মোশাররফ, যে সে 2 নম্বর সেক্টরে ছিল, তো 2 নম্বর সেক্টরের অধীনে কুমিল্লা অঞ্চল পড়ছিল। সেই কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে খালেদ মোশাররফ নিজেই ছিলেন। কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে খালেদ মোশাররফ ছিলেন। সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে ছিলেন মেজর শফিউল্লাহ ছিলেন কি কোন অঞ্চলে, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে, এটা 5 নম্বর সেক্টরে পড়ছিল। আর কুষ্টিয়া ও যশোর এটা পড়ছিল হচ্ছে 8 নম্বর সেক্টরে, তো সেখানে মেজর আবু ওসমান চৌধুরী। তো এই 4টা ভাগে ভাগ করা হয় প্রথমত। এরপরে সেই হিসাবে যেহেতু 4 এপ্রিল এইটা ভাগ করে দেওয়া হয়, তো সেই 4 এপ্রিল ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস হিসেবে পালন করা হয়, এবং সেখানে শপথ বাক্য পাঠ করান এমএজি ওসমানী। ঠিক আছে, ওসমানীয় এই যে আমাদের মানে সেনাপতি ও সেনাপ্রধান, ওসমানী ছিল সেনাপতি এবং সেনাপ্রধান ছিল রব। তার দুজনের নেতৃত্বে স্বাধীনতার যুদ্ধের নকশা প্রণয়ন এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যে শপথ বাক্য পাঠ করা হয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আবার এবং ওইটাকে কিন্তু 3 নম্বর সেক্টরের কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়। এখান থেকে মূল মনে রাখতে হবে একটা জিনিসই, সেটা হচ্ছে কত তারিখে, 4 এপ্রিল ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস হিসেবে পালন করা হয়। আচ্ছা, এখান থেকে পড়তে হবে যে তেলিয়াপাড়া যে স্মৃতিসৌধ আছে, এই তেলিয়াপাড়া স্মৃতিসৌধের যেখানে আর কি, এটা কিন্তু 2, 3 ও 4 নং সেক্টরের শহীদ মুক্তিযোদ্ধা স্মরণে তেলিয়াপাড়া স্মৃতিসৌধ নির্মাণ করা হয়, এবং বুলেটের আকৃতিতে তৈরি এই সৌধের সামনে 2টি ফলকে অঙ্কিত রয়েছে শামসুর রহমানের বিখ্যাত স্বাধীনতা তুমি কবিতাটি। তো এটাও কিন্তু আসছিল একবার পরীক্ষায়, যে তেলিয়াপাড়া স্মৃতিসৌধের সামনে কার কবিতা লেখা আছে স্বাধীনতা তুমি, এই কবিতাটি লেখক হচ্ছে শামসুর রহমান, তার ওই বিখ্যাত কবিতা লেখা আছে তেলিয়াপাড়া স্মৃতিসৌধে। এরপরে মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণকারী
নেতৃবৃন্দ, মুক্তিবাহিনী নিয়ন্ত্রণকারী নেতৃবৃন্দের ভিতরে ছিলেন আমরা জানি সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনীর প্রধান বা চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল আব্দুর রব। বিমান বাহিনীর প্রধান ছিলেন একে খন্দকার এবং মেডিকেল সার্ভিসের ডাইরেক্টর জেনারেল ডিজি ছিলেন হচ্ছে মেজর ডাক্তার শামসুল আলম। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে মেজর ডাক্তার শামসুল আলম তিনি ছিলেন মেডিকেল সার্ভিসের জেনারেল ডাইরেক্টর জেনারেল। এবার কিছু কিছু বাহিনী যেগুলো ওইখান থেকে তৈরি হয়েছিল আমরা জানি নিয়মিত বাহিনী ছিল মুক্তিবাহিনী নিয়মিত বাহিনী। এই মুক্তি ফৌজ গঠন করা হয় 4 এপ্রিল 1971 হবিগঞ্জ তেলিয়াপাড়া ওইখানেই চা বাগানে, এবং 10 এপ্রিল বাংলাদেশ সরকার গঠিত হয় আমরা জানি। এরপরে আমরা দেখছি মুক্তি ফৌজকে বা মুক্তিবাহিনীর নামকরণ করা হয় 11 এপ্রিল মুক্তিবাহিনী নামকরণ করা হয়। এপ্রিল মাসের শেষের দিকে মুক্তিবাহিনী বা মুক্তিফৌজ আনুষ্ঠানিক নামকরণ করা হয় বাংলাদেশ বাহিনী। তাহলে 11 এপ্রিল হচ্ছে মুক্তিবাহিনীর নামকরণ করা হয়, মুক্তিফৌজকে মুক্তিবাহিনীর নামকরণ করা হয় 11 এপ্রিল, এবং এপ্রিল মাসের শেষের দিকে আমরা জানি বাংলাদেশ বাহিনীর নামকরণ করা হয়। এরপরে 10 থেকে 15 জুলাই এখান থেকে পড়তে হবে একটু। 10 থেকে 15 জুলাই 1971 প্রবাসী সরকারের সদর দপ্তর কলকাতা 8 নং থিয়েটার রোডে মুজিবনগর সরকার প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে আনুষ্ঠানিক যুদ্ধাঞ্চলের অধিনায়কদের নিয়ে 10 থেকে 15 জুলাই এর মধ্যে, কিন্তু 10 থেকে 15 জুলাই, তাহলে এর মধ্যে কি করা হয়, তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তখন তার সভাপতিত্বে অনুষ্ঠিত যুদ্ধাঞ্চলের অধিনায়কদের সম্মেলনে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম.এ.জি. ওসমানী অপারেশন চালানোর সুবিধার্থে 60টি সেক্টরকে 11টি, পূর্বের যে 60টি সেক্টর ছিল সেই 60টি সেক্টরকে 11টি সেক্টর, অর্থাৎ 11টি যে সেক্টর এবং 64টি সাব সেক্টরে বিভক্ত করেন। মূল কথা এই 10 থেকে 15 জুলাই এইখানে কিন্তু 11টা সেক্টর এবং 64টি সাবসেক্টরে কি করা হয়, 64টি সাবসেক্টরে ভাগ করা হয় 10 থেকে 11 জুলাই এটা খেয়াল রাখতে হবে। 10 থেকে 15 জুলাই এর খেয়াল রাখতে হবে। এরপর অনিয়মিত বাহিনী ছিল হচ্ছে এফএফ বা আমরা বলি হচ্ছে ফ্রিডম ফাইটার বা গণবাহিনী। এটা ছিল সাধারণ যুবক ছাত্র তাদেরকে নিয়ে করা হয়েছিল ফ্রিডম ফাইটার্স বা মুক্তিযোদ্ধা। এটা কোনো সামরিক বাহিনী বা নিয়মিত বাহিনী না। মুক্তিবাহিনী আমরা এখান থেকে দেখছি মুক্তিবাহিনী বাঙালি যুবকদের নিয়ে গঠিত মুক্তিবাহিনী, এবং মুজিব বাহিনী ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত। বাঙালি যুবকদের নিয়ে গঠিত হচ্ছে মুক্তিবাহিনী, মুজিব বাহিনী হচ্ছে ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত। এবং তেলিয়াপাড়ায় যেটা গঠিত হয়েছিল 1971 সালে মুক্তিবাহিনী তেলিয়াপাড়া দলিলের মাধ্যমে রণকৌশল প্রণয়ন করেন। তাহলে কোন দলিলের ভিত্তিতে রণকৌশল প্রণয়ন করা হয়, তেলিয়াপাড়া দলিলের ভিত্তিতে রণকৌশল প্রণয়ন করা হয়। এরপর যৌথ বাহিনী আছে, আমরা জানি 21শে নভেম্বর বাংলাদেশ জন্য খুবই গুরুত্বপূর্ণ, সশস্ত্র বাহিনী প্রতিষ্ঠিত হয়, এবং সেই দিনে 21শে নভেম্বর বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গঠিত হয়। এবং স্থল, নৌ এবং আকাশপথে আক্রমণ করা হয় পাকিস্তানকে। যৌথ বাহিনীর কমান্ডার ছিলেন হলো লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। যৌথ বাহিনী এই 21শে নভেম্বরে কিন্তু আমাদের কি সেনাবাহিনী গঠিত হয়েছিল বা সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী গঠিত হয়েছিল। ঠিক আছে, এখানে লেখা আছে, এই যে লেখা দেওয়া আছে যে 21শে নভেম্বর 1971 সেনা ও নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী। এই 3টা বাহিনীর সমন্বয়ে গঠিত হয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী। কত তারিখে? 21শে নভেম্বর 1971। বাংলাদেশ সেনাবাহিনী এখানে 3টে দেওয়া আছে। বাংলাদেশ সেনাবাহিনী থেকে আমরা কি পড়বো, এখান থেকে 1971 25 মার্চ রাতে অপারেশন সাসলেট নামে পাকিস্তানি হানাদার বাহিনী যেই করে এখান থেকে নিয়মিত 3টি গ্রেড জেড এখানে করে দেওয়া আছে। আমরা ওইখান থেকে না পড়ি, এখান থেকে পড়ি যে জেড ফোর্সের হেড ছিল হচ্ছে মেজর জিয়াউর রহমান। এটা গঠিত হয়েছিল 7 জুলাই। আর 7 অক্টোবর ছিল কে ফোর্সের খালিদ মোশাররফ তিনি ছিলেন হেড, এবং এস ফোর্স ছিল 1 অক্টোবর, হেড ছিল শফিউল্লাহ। এখান থেকে লাগবে হচ্ছে ফোর্সের নাম এবং অধিনায়কের নাম। জেড ফোর্সে জিয়াউর রহমান, এস ফোর্সে আছে শফিউল্লাহ, কে ফোর্সে আছে খালিদ মোশাররফ, এই লাগবে, আর কিছু এখান থেকে লাগবে না। আর এইখান থেকে খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে যে 21শে অক্টোবর যে সময় আমরা তো জানি যে কে ফোর্স গঠিত হয়েছে 7 অক্টোবর, তো
21শে অক্টোবর যখন খালিদ মোশাররফ গুরুতরভাবে আহত হয় তখন কে ফোর্সের দায়িত্ব আরেকজন নেন মেজর, তার নাম হচ্ছে খালেক চৌধুরী। তার নামও কিন্তু কে দিয়ে শুরু, তাই না? খালেক চৌধুরী। তাহলে এইটাও কে ফোর্সের নাম কিন্তু পরিবর্তন হয় না, এইখানেও খালেদ খা, এখানেও খা, ঠিক আছে, কে দিয়ে শুরু। তো খালেদ মোশাররফ আর খালেক চৌধুরী আছে, তা গুরুতরভাবে আহত হওয়ার খালেদ মোশাররফ গুরুতরভাবে আহত হওয়ার পরে খালেক চৌধুরী এর দায়িত্ব নেন। এরপর বাংলাদেশ নৌবাহিনী কবে গঠিত হয়? বাংলাদেশ নৌবাহিনী, হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশ নৌবাহিনী কি হয়, যেসব ভারত থেকে উপহার পাওয়া পদ্মা ও পলাশ, দুইটা, পদ্মা ও পলাশ, পদ্মা ও পলাশ বাংলাদেশে নৌবাহিনীর প্রথম যুদ্ধ জাহাজ বলতে পারেন, ছোট গানবোট যদিও এটা, তাও প্রথম গানবোট হচ্ছে পদ্মা ও পলাশ। এই দুইটার মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী যাত্রা শুরু করে। পদ্মা ও পলাশ দুটি জাহাজকে 49 জন সাহসী নাবিক সহ সুন্দরবন নদী এলাকায় মোতায়েন করা হয়। আর নৌবাহিনীর বড় একটা অপারেশন ছিল অপারেশন জ্যাকপট, যেটা হচ্ছে কত তারিখে? 15ই আগস্ট কী করা হয়? এই অপারেশন চালানো হয় এবং পাকিস্তানের কতটি জাহাজ ধ্বংস করে? কিসের মধ্যে? জুলফিকার চ্যানেলের মাইনের সাহায্যে 4টি বাণিজ্যিক জাহাজ ও একটি পাকিস্তানি পেট্রোল ক্রাফটকে ধ্বংস করে চ্যানেলকে সম্পূর্ণ করে। এবং এই অপারেশন জ্যাকপট যেটা, সেখানে কিন্তু 60টার মতো, ষাটটি জাহাজ ধ্বংস করেন, 60টি জাহাজ ধ্বংস করে। এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটি দিন, অপারেশন জ্যাকপট, 15ই আগস্ট। আচ্ছা, এখান থেকে আর কিছু লাগবে না। অপারেশন জ্যাকপটের কথা তো বললাম, একটি আত্মঘাতী অপারেশন ছিল অপারেশন জ্যাকপট। আর আমরা জানি যে এখানে কি নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিল না, নৌ সেক্টর ছিল এটা, এবং এই নৌ সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না, ঠিক আছে। এখানে কি স্বেচ্ছাসেবকদের 20 জনের একটি দল 3টি গ্রুপে প্রয়োজনীয় লিম্পেট মাইন ও অন্যান্য সরঞ্জাম বয়ে নিয়ে গিয়ে জাহাজের তলদেশে লাগিয়ে দেয়। রাত 1:45 বিকট শব্দে মাইনগুলো বিস্ফোরিত হয়ে জাহাজগুলো ধ্বংস হয়ে যায়। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিবাহিনীর প্রথম বড় ধ্বংসাত্মক আক্রমণ ছিল হচ্ছে এইটা। তো আমরা এখানে দেখছি যে জাহাজের উপর যেই আক্রমণ করা হয়, সেই আক্রমণের নাম দেওয়া হয়েছিল অপারেশন জ্যাকপট। আমরা এটা আগে দেখছি, এখান থেকে আর লাগবে না। এবার হচ্ছে সফলতম গেরিলা, এটা তো একটা গেরিলা অপারেশন ছিল অপারেশন জ্যাকপটটা। তো প্রথম নৌ সেক্টরের সফলতম গেরিলা অপারেশন নাম হচ্ছে অপারেশন জ্যাকপট, ঠিক আছে। এটি কোন ধরনের অপারেশন ছিল? আত্মঘাতী অপারেশন ছিল। অপারেশন জ্যাকপট কবে পরিচালিত? অপারেশন জ্যাকপট 15ই আগস্ট 1971 রাত 12টায় পরিচালিত হয়। তেলিয়াপাড়া দিবস কবে পালন করা হয়? 4 এপ্রিল। যেহেতু তেলিয়াপাড়ায় বসে 4 এপ্রিল 1971 তেলিয়াপাড়ায় বসে কি সেক্টর ভাগ করা হয়েছিল, সেই জন্য প্রাথমিক সেক্টর ভাগ করা হয়েছিল সেটা। অপারেশন জ্যাকপট একই সময় কোথায় কোথায় পরিচালিত হয়? চট্টগ্রাম বন্দরে এবং মংলা বন্দরে 50টি জাহাজ, চট্টগ্রাম বন্দরে 10টি জাহাজ, মোট 60টি জাহাজ একই সাথে ধ্বংস করে দেওয়া হয়। অপারেশন জ্যাকপটে পাকিস্তানের কতটি জাহাজ ডুবিয়ে দেওয়া হয়? 26টি পণ্য সমস্তবাহী জাহাজ এবং গানবোট ডুবিয়ে দেওয়া হয়। তেলিয়াপাড়া স্মৃতিসৌধ কোন কোন সেক্টরের শহীদদের স্মরণে নির্মিত? 2 ও 3, 2, 3 ও 4, 2, 3 ও 4, 2, 3 ও 4 নং সেক্টরের শহীদদের স্মরণে তেলিয়াপাড়া স্মৃতিসৌধ নির্মিত। এবং তার সামনে কি স্বাধীনতা শামসুর রহমানের স্বাধীনতা কবিতা লিপিবদ্ধ করা আছে। বাংলাদেশ নৌবাহিনীর তেলিয়াপাড়া এটা কোথায় অবস্থিত? হবিগঞ্জ জেলার মাধবপুরে, হবিগঞ্জ জেলায়। কয়টি সাবসেক্টরে ভাগ করা হয়েছিল? 64টি সাবসেক্টরে ভাগ করা হয়েছিল। এখান থেকে কিছু চিফ অফ স্টাফ কে ছিলেন? কর্নেল আব্দুর রব। সেনাপতি কে ছিলেন? এম.এ.জি. ওসমানী। এগুলো পড়া রাখবে। প্রথম জাহাজ যে ছিল টহলরত জাহাজ, সেটা কি? বিএনএস পদ্মা। আর এইগুলোই লাগবে, এখান থেকে আর কিছুই লাগবে না। কে ফোর্স কবে গঠিত হয়? 7ই অক্টোবর, এখানে ভুলে 14 অক্টোবর দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে আর কিছু লাগবে না। মুক্তি ফৌজ নাম পরিবর্তন করা হয় কবে? মুক্তি ফৌজের নাম পরিবর্তন করে মুক্তি বাহিনী করা হয় 11 এপ্রিল। মুক্তি বাহিনী করা হয়। আচ্ছা, এখান থেকে বাংলাদেশ
বাংলাদেশ বিমান বাহিনীর গুপ্ত নাম করা হয়েছিল কিলো ফাইট, অপারেশন কিলো ফাইট। এই বৈমানিকদের সমন্বয়ে কিলো ফাইট অপারেশন পরিচালনা করা হয়। তারপর আছে 1971 সালের 28শে সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনী যাত্রা শুরু করে। খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ বিমান বাহিনী যাত্রা শুরু করে কবে? 1971 সালের 28শে সেপ্টেম্বর। 1971 সালের 28শে সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনী যাত্রা শুরু করে। বাংলাদেশ বিমান বাহিনী যাত্রা শুরু করে 1971 সালের 28শে সেপ্টেম্বর। আর অপারেশন চেঙ্গিস খান, এটা বাংলাদেশের সাথে, এটা যদিও ভারত এবং পাকিস্তানের সাথে। ভারত 3 ডিসেম্বর 1971 পাকিস্তান ভারতের উপরে বিমান হামলা করে, যে বিমান হামলা করে তার সাংকেতিক নাম ছিল অপারেশন চেঙ্গিস খান। তাহলে পাকিস্তান এবং ভারতের সাথে যুদ্ধ হয়েছিল ওইটাই 3 ডিসেম্বর 1971। বর্ডার গার্ড বাংলাদেশ, এটা হচ্ছে ইস্ট পাকিস্তান রাইফেলস, বর্তমান নাম হচ্ছে বিজিবি নাম বর্তমানে, যেটা আমাদের সেটা বিডিআর। বাংলাদেশ পুলিশ কি? বাংলাদেশের পুলিশ ইস্ট বেঙ্গল পুলিশ নাম রাখা হয়। এখান থেকে এবার লাগবে না। আচ্ছা, আচ্ছা, এরপর আছে গণবাহিনী তো আমরা আগে বললাম যে এফএফ নামে, মানে ফ্রিডম ফাইটার বা মুক্তিযোদ্ধা, সাধারণ জনগণ নিয়ে। মুজিব বাহিনী সাধারণ জনগণ নিয়ে গঠিত ছিল। এখান থেকে কিছু লাগবে না। কাদেরিয়া বাহিনী, আমরা জানি যে যেই বঙ্গবীর কাদের সিদ্দিকী মুক্তিযোদ্ধার নাম কি ছিল? বাঘা সিদ্দিকী বা বঙ্গবীর নামে পরিচিতি লাভ করে। তার বাহিনী টাঙ্গাইল অঞ্চলে প্রসিদ্ধি লাভ করে, এটা মনে রাখতে হবে। এটাই। আর এটা ছিল হেমায়েত বাহিনী। এই যে হেমায়েত বাহিনী, এটা ফরিদপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় তারা বেশ পরিচিতি লাভ করে, সারা বাংলাদেশের পরিচিতি লাভ করে। নেতা ছিলেন হেমায়েতুদ্দিন, উনি বীর বিক্রম। এই আর কি। এবং 3 ডিসেম্বর তারা কিন্তু কোটালীপাড়ায় একটা বড় সংখ্যক পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে এবং ওই অঞ্চলকে শত্রুমুক্ত করে। তো এখানে আরও আছে, আর লাগবে না এখান থেকে। এটা একটু পড়া যেতে পারে, এইটা যে অফিসার ব্যাটালিয়ন, এই ব্যাটালিয়নে আফসারউদ্দিন আহমেদ ময়মনসিংহ, এখান থেকে আছে 25টি কোম্পানি অফিসার ব্যাটালিয়ন গড়ে তোলেন। এগুলো লাগবে না। লাগবে হলো কি? লাগবে হলো এই ব্যাটালিয়নের উদ্যোগে একটি ভ্রাম্যমাণ হাসপাতাল গড়ে ওঠে এবং জাগ্রত বাংলা নামে একটি পত্রিকা মুক্তাঞ্চলে বিতরণ করা হয়। তাহলে এই আফসার ব্যাটালিয়ন, মেজর আফসার উদ্দিন, এই আফসার ব্যাটালিয়নের উদ্যোগে একটি ভ্রাম্যমাণ হাসপাতাল গড়ে ওঠে এবং জাগ্রত বাংলা নামে একটি পত্রিকা মুক্তাঞ্চলে বিতরণ করা হয়। এই হচ্ছে কাহিনী, আর কিছু এখান থেকে লাগবে না। হালিম বাহিনী আছে। ক্র্যাক প্লাটুন, ভেরি ইম্পর্টেন্ট। ক্র্যাক প্লাটুন ভেরি ইম্পর্টেন্ট। একে বিচ্ছু বাহিনী নামেও পরিচিত ছিল। এরা হচ্ছে গেরিলা আক্রমণ করতো। কি পদ্ধতি? হিট অ্যান্ড রান পদ্ধতিতে গেরিলা আক্রমণ করতো। এই বাহিনীর সদস্যরা ভারতের মেঘালয়, এই যেই ক্র্যাক প্লাটুনের যে সদস্যরা, তারা হচ্ছে ভারতের মেলা ঘরে প্রশিক্ষণ ক্যাম্পে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করেন এবং তারা হিট অ্যান্ড রান পদ্ধতিতে আক্রমণ করে পাকিস্তানি সেনাবাহিনীকে পরাস্ত করেন। এবং ঢাকা শহরে তারা 82টি অপারেশন পরিচালনা করেন। ঢাকা শহরে কতটি? 82টি অপারেশন তারা পরিচালনা করেন। 1971-এর 9 জুন সন্ধ্যায় 7টায় অদম্য সাহসী 17 জন তরুণ মেজর খালিদ মোশাররফের নির্দেশে হোটেল কন্টেনারে গ্রেনেড হামলা করে বেশ কয়েকজন হত্যা করে। এটা লাগবে না। লাগবে কি? যে তারা হচ্ছে বিচ্ছু বাহিনী নামে পরিচিতি লাভ করছিল এবং তারা 82টি অপারেশন পরিচালনা করে। ক্র্যাক প্লাটুনের যে গেরিলা বাহিনী, এই গেরিলা বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে 2 নং সেক্টর কমান্ডার খালিদ মোশাররফ এবং এটিএম হায়দার। আমরা সেক্টর কমান্ডার নিয়ে একটা আলাদা ভিডিও দেবো, সেই ভিডিওতে আমরা টোটালি সেক্টর কমান্ডার, তারপরে পত্রপত্রিকা, গান, মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো নিয়ে আমরা টোটালি শেষ করব ইনশাআল্লাহ। এর পরের ভিডিওতে আমরা সেটা কমপ্লিট করব, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বুঝতেছি। তবে মুক্তিযুদ্ধের অল্প একটু নিয়ে না, 9 মাসের ঘটনা এবং প্রত্যেকটা ঘটনা যদিও যতটুকু লাগে ততটুকু এখানে বলা হচ্ছে। আচ্ছা, এরপরে এই প্লাটুনের অন্যতম সদস্য ছিলেন বদিউল আলম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র।
হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি চলচ্চিত্রে বদিউল আলমের বীরত্ব কথা তুলে ধরা হয়। তাহলে এই প্রশ্নটা আসছিল একবার যে হুমায়ুন আহমেদের যে আগুনের পরশমণি যে চলচ্চিত্র, এই চলচ্চিত্রে কোন ক্র্যাক প্লাটুন যেই সদস্য, এই কোন ক্র্যাক প্লাটুন সদস্যের বীরত্বগাথা তুলে ধরা হয়? বদিউল আলমের বীরত্বগাথা তুলে ধরা হয়েছে। ক্র্যাক প্লাটুনের আরেক গুরুত্বপূর্ণ সদস্য শহীদ আজাদ এবং তার মাকে নিয়ে কথা সাহিত্যিক আনিসুল হক লেখেন মা উপন্যাস। মাগফার চৌধুরী আজাদ, ঠিক আছে, সে এবং তার মাকে নিয়ে কথা সাহিত্যিক আনিসুল হক কী লিখেছেন? মা উপন্যাস লিখেছেন। এখানে এই চারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট গত বছর কোশ্চেন আসছে যে এই শাহাবুদ্দিন থেকে, এই যে কোন শিল্পী মুক্তিযুদ্ধের প্লাটুন কমান্ডার হিসেবে অংশগ্রহণ করেন? শাহাবুদ্দিন। পপ সম্রাট মানে এই ক্র্যাক প্লাটুনে অনেক সদস্য ছিল, তাদের মধ্যে যারা খুবই বিখ্যাত ছিল, তো সেই কয়জনের নাম এখানে আলাদা করে দিয়েছে যে পপ সম্রাট আজম খান, অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, শহীদ ইমাম শফি রুমি, ইনি হচ্ছে জাহানারা ইমামের সন্তান, এদের যার ওই যে মা উপন্যাস লিখছে যেই আনিসুল হক, সেই আনিসুল হকের মা উপন্যাসের যেই আজাদ এবং তার মাকে নিয়ে লেখছে, সেই আজাদ হচ্ছে এই যে মাগফুর আহমেদ চৌধুরী আজাদ। ক্রিকেটার শহীদ জুয়েল, সুরকার আলতাফ মাহমুদ, অনেক গানের সুরকার হিসেবে আলতাফ মাহমুদকে আমরা জানি। তারপরে মোহাম্মদ বদিউল আলম, যার কথা আগুনের পরশমণিতে আসছে। চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ, এনার কোশ্চেন কিন্তু গত বছর আসছে, এই শেষ লাস্ট ইয়ারে আসছে কিন্তু শাহাবুদ্দিন আহমেদ, এই যে। আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে এই কোশ্চেন যেগুলো ছিল এক নজরে, এখানে আমরা সবই পড়া হয়ে গেছে। জেড ফোর্স কবে হয়? 7ই জুলাই 1971, 7ই জুলাই। এবং আমরা জানি যে কে ফোর্স কবে হয়েছে? 7ই অক্টোবর। কে ফোর্সে 14 অক্টোবর কেন দিচ্ছে বারবার? 7ই অক্টোবর, 7ই অক্টোবর, ঠিক আছে। আর এস ফোর্স হচ্ছে 1 অক্টোবর। আচ্ছা, তারপরে এগুলো তো আমরা দেখলাম। এরপরে এস ফোর্স 1 অক্টোবর। মুক্তিযুদ্ধে সবচেয়ে কোন বাহিনী বেশি অবদান রাখে? গণবাহিনী সবচেয়ে বেশি অবদান রাখে। তারপর কোন এসে আক্রমণ করা হয়? হিট অ্যান্ড রান পদ্ধতিতে আক্রমণ করা হয়। মুজিব বাহিনীর অপর নাম কি? মুজিব বাহিনীর অপর নাম হচ্ছে বাংলাদেশ লিবারেশন ফোর্সেস বা বিএলএফ। মুজিব বাহিনীর অপর নাম কি? বিএলএফ বা বাংলাদেশ লিবারেশন ফোর্সেস। বিমান বাহিনীর প্রধান কে ছিলেন? আমরা এটা আগেই পড়ছি। বিমান বাহিনীর প্রধান ছিলেন হচ্ছে খন্দকার, একে খন্দকার। হচ্ছে বিমান বাহিনীর প্রধান ছিলেন। সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ওয়ার স্ট্র্যাটেজি কী নামে পরিচিত? তেলিয়াপাড়া ওয়ার স্ট্র্যাটেজি। আমরা বলি তেলিয়াপাড়া রণকৌশল, যুদ্ধ রণকৌশল, ওয়ার স্ট্র্যাটেজি। মুক্তিযুদ্ধ রণকৌশল, তেলিয়াপাড়া রণকৌশল, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখান থেকে আর কিছু লাগবে না, এগুলো সবই পড়া হয়ে গেছে। অপারেশন চেঙ্গিস খান, এই অপারেশন চেঙ্গিস খান কিন্তু বাংলাদেশের সম্পর্কিত না। এটা অপারেশন চেঙ্গিস খান হচ্ছে পাকিস্তান এবং ইন্ডিয়া, পাকিস্তান ভার্সেস ইন্ডিয়া, পাকিস্তান ভার্সেস ইন্ডিয়ার সাথে যে পাকিস্তান হামলা করছিল ইন্ডিয়ার উপরে, সে নাম দিয়েছিল অপারেশন চেঙ্গিস খান। কত তারিখে? 1971-এর 3 ডিসেম্বর। বিচ্ছু বাহিনীর নামে ডাকা হয়তো ক্র্যাক প্লাটুনে। আমরা সেক্টর পরিচিতি পড়ব। সেক্টর পরিচিতি আমরা খুবই ছন্দ আকারে যতটুকু পারা যায় ছন্দ আকারে আমরা মানে মনে রাখার চেষ্টা করব সেক্টর কমান্ডারদের নাম। তো আমরা শুরু করি। আচ্ছা, আমরা এক কাজ করি, এই সামনের ভিডিওতে এটা দিয়ে দিই, হ্যাঁ। তো আশা করি এই সেক্টর কমান্ডার থেকে যতটুকু আছে এটুকু আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো, এবং খুবই সংক্ষিপ্ত আকারে, হয়তো আধা ঘন্টার কম সময়ের ভিতরে বিস্তারিত, অর্থাৎ যেখান থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসে সেইগুলো কিন্তু আমরা বলে দেবো এই শেষ ভিডিওতে। তো এই ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছেন। কোনো বিষয়ে সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।